আজাদ বায়ো একাডেমিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব নিউরোট্রান্সমিটার লোডিং বা নিউরোট্রান্সমিটার প্যাকেজিং, ওভারঅল যেটা আমরা বলতে পারি নিউরোট্রান্সমিটার স্টোরেজ। আমার প্রিভিয়াস লেকচার আছে যেটা নিউরোট্রান্সমিশন টোটাল, তার ধারাবাহিকতায় আমি বলেছিলাম যে পার্ট বাই পার্ট আমরা ডিটেলস আলোচনা করব। সেক্ষেত্রে আজকের আলোচনার বিষয় হচ্ছে ডিটেলস নিউরোট্রান্সমিটার লোডিং, প্যাকেজিং অথবা স্টোরেজ। তো আমরা চলে যাচ্ছি সেই জায়গায়। নিউরো ট্রান্সমিটার আমরা বলতে পারি লোডিং, আমরা বলতে পারি প্যাকেজিং, অথবা আমরা বলতে পারি স্টোরেজ। ওকে, আমরা আগে যে কথাগুলো বলেছিলাম যে আমাদের নিউরো ট্রান্সমিশন হচ্ছে একটা মিশন, যেখানে আমাদের সিনথেসিস, স্টোরেজ, রিলিজ, তারপরে আমাদের রিসেপ্টর অ্যাক্টিভেশন, তারপর ডিগ্রেডেশন, এই বিষয়গুলো ছিল। সিনথেসিস বিষয়টা যেহেতু এক একটা নিউরো ট্রান্সমিটারের সিনথেসিস প্রসেস এক এক রকম, সেক্ষেত্রে আমাদের বিষয়টা আমরা পরে আলোচনা করব। তাহলে এখন আমরা আসছি নিউরো ট্রান্সমিটার লোডিং। হ্যাঁ, তো বিষয়টা আমাদের সবার জানা আছে যে আমাদের একটা নার্ভকে যদি আমরা সিম্পলি চিন্তা করি, হ্যাঁ, যে এটা হচ্ছে একটা নার্ভের সোমা, হ্যাঁ, এটা হচ্ছে সোমা, এগুলো হচ্ছে ডেনড্রাইট, এটা হচ্ছে আমাদের হিলোক, তারপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে অ্যাক্সন, এরপরে নার্ভ টার্মিনাল। হ্যাঁ, তো এই নার্ভ টার্মিনালে আমাদের নার্ভ টার্মিনাল থেকে বেসিক্যালি নিউরোট্রান্সমিটারগুলো রিলিজ হয়। সেক্ষেত্রে আমরা যদি এর আগেও দেখাইছি যে আমরা এটাকে নার্ভ টার্মিনাল নব যদি ধরি, তাহলে এটা হচ্ছে প্রিসিনাপটিক পার্ট, আর একটা হচ্ছে পোস্ট, তাহলে একটা সাইনাপস। এখন এই প্রিসিনাপটিক পার্টের যে আমাদের সাইনাপটিক ভেসিকলগুলো থাকে, এর ভিতরে কিন্তু নিউরোট্রান্সমিটারগুলো থাকে। আজকের টপিকটা হচ্ছে এই ভেসিকলের ভিতরে এরা কিভাবে লোড হয়, কিভাবে প্যাকেজিং হয়, সেই বিষয়টাই আজকের আলোচনার বিষয়। হ্যাঁ, আমরা এর আগেই বলেছি যে ভেসিকল অথবা যেগুলো আমাদের প্রোটিন ইন নেচার সাবস্টেন্স, আমাদের প্রোটিন বা নিউরোপেপটাইডস যেগুলো আছে, নিউরোট্রান্সমিটার, সেগুলো কিন্তু সমাতে তৈরি হয়, পরে ট্রাভেল ডাউন হয়ে টার্মিনালে আসে। আর ভেসিকলটা তৈরি হয় কোথায়? আমাদের সোমাতে। কারণ এখানে আমাদের গলগি নেটওয়ার্কস আছে, এখানে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামস আছে, অর্থাৎ প্রোটিন তৈরি হওয়া, রাইবোজোম আছে, প্রোটিন তৈরি হওয়া, এটার রেগুলেশন, মডিফিকেশন সবকিছুর মেশিনারিজ আছে সোমাতে। সো এখানে তৈরি হওয়ার পরে তারা ম্যাচিউর হয়ে এখানে আসবে। এখন আমাদের বেসিক বিষয়টা হচ্ছে কোথায় জমা থাকে। আমরা বলছি যে সাইন্যাপটিক ভেসিকলে। এখন আমরা এর আগে লেকচারে বলেছি যে সাইন্যাপটিক ভেসিকলটা মূলত আমরা দুইভাবে বলে থাকি। একটা হচ্ছে লার্জ, হ্যাঁ, তাহলে এক নম্বর হচ্ছে লার্জ, আমরা এর আগে আলোচনা করেছি এগুলো, লার্জ ডেন্স কোর ভেসিকল। আর একটা হচ্ছে স্মল ক্লিয়ার কোর ভেসিকল, বা আমরা বলতে পারি স্মল সাইন্যাপটিক ভেসিকল। সাইন্যাপটিক ভেসিকল, তাহলে ভেসিকলটা হচ্ছে আমাদের দুই ধরনের, একটা হচ্ছে বড়, একটা হচ্ছে ছোট। আমাদের আমরা এর আগেও বলেছি যে লার্জ ডেন্স কোর যেটা ভেসিকল, এখানে নিউরোপেপটাইডস, অর্থাৎ আমাদের নিউরোপেপটাইডসগুলো এবং যে সমস্ত নিউরোট্রান্সমিটার, হ্যাঁ, আমাদের প্রোটিন ইন নেচার, হ্যাঁ, সেগুলো এই, কারণ আমরা জানি যে অ্যামিনো অ্যাসিডের অ্যাসেম্বলিং সেটা হচ্ছে পলিপেপটাইড, নিউরোপেপটাইড, তো সেগুলো আমাদের লার্জ ডেন্স ভেসিকলের ভিতরে থাকে, মানে লোডেড হয়, ওখানে স্টোরেজ থাকে। আর যেগুলো স্মল নিউরোট্রান্সমিটার, হ্যাঁ, আমাদের অ্যাসিটাইল কোলিন, ডোপামিন, সেরোটোনিন, নরঅ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন, এগুলো হচ্ছে আমাদের স্মল। আর লার্জের ভিতরে আমাদের নিউরোপেপটাইডস আছে, সাবস্টেন্স পি আছে, নিউরোপেপটাইড ওয়াই আছে, বিভিন্ন ধরনের সাবস্টেন্স আছে। এছাড়া আমাদের ভ্যাসোপ্রেসিন, অক্সিটোসিন, এগুলোর কথা আমরা বলেছিলাম। তো যাই হোক, সব মিলিয়ে এখন আমাদের সাইন্যাপটিক ভেসিকলের ভিতরে কিভাবে লোড হয়, তাহলে সবকিছুই যেগুলো প্রোটিন ইন নেচার, সেগুলো এখান থেকে তৈরি হয়ে আমাদের ট্রাভেল ডাউন হয়ে নিচের দিকে চলে আসে। আমরা জানি যে আমাদের ট্রাভেলিং যে রিট্রোগ্রেড প্রসেস আছে, সেখানে বিভিন্ন ধরনের মলিকুলকে করে ভর করে তারা নিচের দিকে আসতে থাকে। হ্যাঁ, আমাদের মাইক্রোটিবিউলস থেকে শুরু করে অন্যান্য কাইনেসিন, বিভিন্ন ধরনের প্রোটিনের মাধ্যমে নিচের দিকে চলে আসে। আসার পরে এখন যেটা হবে, আমাদের এই ভেসিকলের সাথে লোড হবে।
এখন আমরা আলোচনা করব যে এই যে ভেসিকলের মধ্যে লোড হবে কিভাবে। তাহলে আমরা দেখলাম যে ভেসিকলটা হলো কয় ধরনের, দুই ধরনের, একটা হচ্ছে স্মল, একটা হচ্ছে লার্জ। হ্যাঁ, এখন আমরা লোডিংটা কিভাবে হবে সেটা বলতে গেলে আমাদের ভেসিকলের স্ট্রাকচারটা আরেকটু ক্লিয়ারলি আলোচনা করা দরকার। হ্যাঁ, যে ভেসিকলটা আসলে কিরকম। তাহলে আমরা বলছি ভেসিকলটা কোথায় তৈরি হয়, এটা হচ্ছে আমাদের নার্ভের সমাধি তৈরি হয়, তারপরে সেটা চলে আসে আমাদের এই টার্মিনালে। টার্মিনাল আসার পরে যখন লোড হবে তারপরে আমরা এটাকে বলে থাকি যে ম্যাচিউরড আমাদের সাইন্যাপটিক ভেসিকল। এখন আমরা নর্মালি দেখি যে ভেসিকলটা আসলে ভেসিকলে কি থাকে। আমাদের ভেসিকলে অনেক ধরনের, তাহলে আমরা ধরি এটা হচ্ছে একটা ভেসিকল, আর এটা হচ্ছে আমাদের ভেসিকুলার মেমব্রেন। তাহলে এটা আছে কোথায়, আমরা বলতেছি যে এটা আছে আমাদের নার্ভ টার্মিনালে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের নার্ভ টার্মিনাল, এটা হচ্ছে ভেসিকল। এখন আমরা সিম্পলি লার্জ স্মল বাদ দিয়ে আমরা বলছি সাইন্যাপটিক ভেসিকল। ওকে, সাইন্যাপটিক ভেসিকল বলছে। এখন আমাদের এই সাইন্যাপটিক ভেসিকলে তাহলে আমাদের অধিকাংশ নিউরোট্রান্সমিটার আমরা জানি আমাদের নার্ভ টার্মিনালে সিনথেসিস হয় এবং নার্ভ টার্মিনালে তৈরি হয় এনজাইম মাধ্যমে। আর যেগুলো প্রোটিন সেগুলো অবশ্যই তৈরি হয় সোমাতে, এবং এখানে যে সমস্ত নিউরোট্রান্সমিটার তৈরি হয় সেগুলোও কিন্তু সোমাতে তৈরি হতে পারে। এর আগের ভিডিওতে ডিটেলসে বলা আছে। এখন আমরা এই যে টার্মিনালে এসে আমরা এখন বলবো যে ধরে নিই আমাদের এগুলো হচ্ছে নিউরো ট্রান্সমিটার। এগুলো হচ্ছে নিউরো ট্রান্সমিটার। তাহলে এই নিউরো ট্রান্সমিটারগুলো আমাদের টার্মিনালে অবস্থান করছে। এখন কি হবে, এই যে ভেসিকল, এই ভেসিকলটা কিভাবে তৈরি, কি দিয়ে তৈরি। এখন এখানে আমরা একটা দেখবো যে ভেসিকলে অ্যাকচুয়ালি আমাদের অনেক ধরনের প্রোটিন থাকে যেগুলো রেগুলেটরি অ্যাক্টিভিটি শো করে, কিন্তু মেইনলি অ্যাক্টিভ রোল প্লে করে এরকম দুটো জিনিস আছে। একটা হচ্ছে আমাদের পাম্প আছে, পাম্প আমরা চিন্তা করি। এই পাম্পের নাম হচ্ছে পাম্প। এই পাম্পটা আমরা যদি আরো ডিটেলসে আঁকার চেষ্টা করি তাহলে এই পাম্পটাকে আমরা বিভিন্নভাবে আঁকতে পারি, বোঝার জন্য আমি একভাবে আঁকছি। তাহলে এটা আমরা মনে করছি, আর এই পাম্পের এটা মানে ল্যাটারাল একটা আছে, ইউনিডিরেকশনাল ওয়ে আছে। তাহলে এই পাম্পটাকে আমরা বলতেছি যে এই পাম্পটা হচ্ছে ভিএটি পেজ পাম্প। এই ভি ফর ভেকিউলার আর এটি পেজ। তাহলে বুঝতে পারছি যে এনজাইম ইন নেচার এখানে এই পাম্পটা, তাহলে এটিপির ব্যাপার আছে। আর এই পাম্পটা ভিএটি পেজ, এই পাম্পটার কাজ হলো এই পার্ট দিয়ে তারা বাইরের থেকে ভিতরের দিকে পাস করবে হলো প্রোটন। তাহলে আমরা এখানে একটা চ্যানেল দেখাচ্ছি, এখান দিকে ঢুকবে আমাদের হচ্ছে প্রোটন। এই প্রোটন মানে এই পাম্পটা দিয়ে প্রোটন ঢুকতে গেলে যখনই এই এটিপিএইচ ভিএটিপিএইচ যে আমাদের পাম্প, এই পাম্পটা কিন্তু কনস্টিটিউটিভ, অর্থাৎ এর জন্ম থেকেই অর্থাৎ ভেসিকলের গায়ে এমবেডেড অবস্থায় আছে। যখন এটা তৈরি হয় তখনই এই প্রোটিনগুলো এমবেডেড হয়ে আমাদের ভেসিকলের গায়ে লেগেছে, এবং এইটার নেচার হলো কনস্টিটিউটিভ, মানে এর জন্মলগ্ন থেকেই এটা অ্যাক্টিভ। কেউ এসে ইনডিউস করবে তারপরে সে অ্যাক্টিভ হবে সেরকম না, অলওয়েজ অ্যাক্টিভ, এটা সার্টেন লেভেলে সে কাজ করতেই থাকে। তার মানে এই ভিএটি পেজ যখনই অ্যাক্টিভেট হবে তখনই এইটাকে আমরা ধরি যে এটা এটিপি পেজ অ্যাক্টিভিটি আছে। তাহলে এ কি করবে, এই এটিপিটা কি করবে, আমরা আরেকটা কালার দিয়ে দেখাই, সেটা হচ্ছে ব্ল্যাক কালারই বেটার, এটিপি। তাহলে এটিপিএইচ এই যে প্রোটন পাম্প
আমরা পাম্প বলতেছি কারণ এটা হচ্ছে প্রোটিন ইন নেচার, তাহলে এটা পেজ তার মানে এনজাইম ইন নেচার। তাহলে এই এটিপেজ অংশটা যখন অ্যাক্টিভেট হবে তখন এরা এটিপিকে আমার এডিপিতে কনভার্ট করবে, এখান থেকে একটা ইনঅর্গানিক ফসফেট রিলিজ হবে এবং এখানে এনার্জি প্রডিউস হবে। দ্যাট এনার্জি উইল ইনফ্লুয়েন্স টু জাস্ট এন্টার দ্য প্রোটন ফ্রম আউটসাইড টু ইনসাইড। তাহলে এটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজম বা সাইটোসল, আর এটা হচ্ছে আমাদের ভাস্কিউলার লুমেন অর্থাৎ ভেসেলের ভিতরের অংশ, আর এটা হচ্ছে আমাদের ভেসেলের মেমব্রেন। তাহলে ভেসেলের মেমব্রেনে আমাদের কি থাকে, একটা আমরা বললাম পাম্প থাকে। আমরা পার্টিকুলারলি চ্যানেল না বলে এটাকে পাম্প বলতেছি, কারণ এটা হচ্ছে ইউনিডিরেকশনাল ওয়েতে যায় এবং বাই দ্য ইনফ্লুয়েন্স অফ ডিরেক্ট এনার্জি। তাহলে এখানে ডিরেক্ট এনার্জি কে জড়িত, এটিপি। এটিপি থেকে আমাদের এনার্জি তৈরি হচ্ছে, এটিপিটাকে এডিপিতে কনভার্ট করছে কে, এটিপিএজ, এই প্রোটন পাম্পটা। ওকে, তাহলে আমরা ডিটেলসে আসছি একটু পরে। আর কি থাকে একটা আইডিয়াল ভেসিকলে, আর একটা আমাদের থাকে অ্যান্টিপোর্টার অর্থাৎ ট্রান্সপোর্টার চ্যানেল থাকে, যেটাকে আমরা অ্যান্টিপোর্টার বলতেছি। তার মানে কেউ বের হবে এবং কেউ ঢুকবে। তাহলে আমাদের অ্যান্টিপোর্টার একটা চ্যানেল আমরা এখানে তৈরি করতে পারি, সেটা হচ্ছে আমরা একটা চ্যানেল তৈরি করি, আমরা যে যার মতো করে তৈরি করতে পারবো, জাস্ট একে বোঝানোর জন্য বলতেছি। এরকম একটা চ্যানেল আমরা মনে করছি। এই চ্যানেলটার বিষয় হলো যে চ্যানেলটা আমাদের এক জিনিস বের হবে আর আরেক জিনিস প্রবেশ করবে। ওকে, তাহলে এই চ্যানেলটাকে আমরা বলছি যে এটা হলো ট্রান্সপোর্টার চ্যানেল, প্রিসাইজলি যদি বলা হয় তাহলে অ্যান্টিপোর্টার চ্যানেল। এখন এখানে যেটা হয়, আমাদের এই পার্ট দিয়ে প্রোটন বের হবে, আর এই পার্ট দিয়ে নিউরোট্রান্সমিটার ঢুকবে, যে কারণে আমরা বলছি অ্যান্টিপোর্টার। তাহলে আমাদের এই যে ভেসেলের মানে সাইন্যাপটিক ভেসিকলে, এই ভেসিকুলার সারফেসে আরো প্রোটিন আছে যেগুলো আমাদের এই লোডিংটাকে নিয়ন্ত্রণ করে। যেমন আমরা ভেসিকুলার প্রোটিন, SB2A, এরকমভাবে বিভিন্ন ধরনের স্ন্যাপ প্রোটিন যেগুলো বিভিন্নভাবে মডুলেট করে এই প্রক্রিয়াটাকে। এছাড়া বিভিন্ন আয়নের ব্যাপার আছে যেগুলো এই একে প্রভাবিত করতে পারে। কারা কারা প্রভাবিত করে আমরা পরে আসছি। তাহলে সাইন্যাপটিক ভেসিকলের বেসিক দুটো জিনিস অবশ্যই থাকতে হবে, একটা হলো যে আমাদের একটা পাম্প থাকবে, প্রোটন পাম্প, আর একটা আমাদের থাকবে অ্যান্টিপোর্টার বা ট্রান্সপোর্টার চ্যানেল, যে চ্যানেল দিয়ে নিউরোট্রান্সমিটার ঢুকবে। এটা মোস্ট অফ দ্য নিউরোট্রান্সমিটার ঢোকার জন্য অবশ্যই দরকার। কিছু নিউরোট্রান্সমিটার আছে ব্যতিক্রম, যেমন গ্যাসেস নিউরোট্রান্সমিটার নাইট্রিক অক্সাইড, এটার জন্য কোনো ট্রান্সপোর্টার চ্যানেল লাগে না, এটা ভেসিকুলার ভিতর বেসিক্যালি লাগে না, রিলিজ হয়ে তৈরি হয়ে সাথে সাথে বের হয়ে যায়। এগুলো নিয়ে আমরা আলাপ করেছি। তো তাহলে আমরা দেখলাম যে এটা স্মল হোক বা লার্জ হোক, আমাদের এই ঘটনাটা এটা ভেসিকলের একটা বেসিক স্ট্রাকচার। এখন এই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এই ভেসিকলটা দুই ধরনের, একটা হচ্ছে লার্জ, এটা হলো স্মল। লার্জ স্মল যেটাই হোক, লার্জ ডেন্স কোর ভেসিকল বললাম, স্মল ক্লিয়ার কোর ভেসিকল বা স্মল সাইন্যাপটিক ভেসিকল, এইটার আমরা এর আগে আলোচনা করেছি যে এই ভেসিকলে মোস্ট অফ দ্য নিউরনে আমরা এখনো এটা জানি যে সিঙ্গেল নিউরন, সিঙ্গেল টাইপ অফ নিউরোট্রান্সমিটার ভেসিকলের ভিতরে থাকে। তার মানে এটা যদি ডোপামিনার্জিক নিউরন হয় তাহলে ভেসিকলের মধ্যে ডোপামিন থাকবে, এই চ্যানেল দিয়ে ঢুকবে। কিভাবে ঢুকবে এটা আমরা এখন আলাপ করবো। যদি আমাদের এটা গ্লুটানার্জিক রিসেপ্টর হয় তাহলে গ্লুটামেট থাকবে, এরকম বিষয়টা। রিসেন্ট স্টাডিতে দেখা যাচ্ছে যে না, এখন একটা সিঙ্গেল ভেসিকল আমাদের মাল্টিপল নাম্বার মানে মোর দেন ওয়ান টাইপ অফ নিউরোট্রান্সমিটার ক্যারি করতে পারে। তো এই বিষয়টাকে আমরা দুটো ভাবে ভাগ করতে পারি, যে এই যে লোডিংটা হয় দুটো মডেলে, এই মডেলটা আমরা একটু এখানে বলে ফেলি। মডেলটা কি, একটা হচ্ছে
আমরা 1-2 করে বলি, সরি শুকায় যাচ্ছে। 1 নাম্বার হচ্ছে আমাদের হচ্ছে কো প্যাকেজিং। কো প্যাকেজিং। হ্যাঁ, আর একটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট প্যাকেজিং। ইন্ডিপেন্ডেন্ট প্যাকেজিং অর্থাৎ এই যে নিউরোট্রান্সমিটারটা হ্যাঁ এখানে ঢুকবে, একটা ভেসিকলে একসাথে আমাদের মোর দ্যান ওয়ান টাইপ অফ নিউরোট্রান্সমিটার প্রবেশ করতে পারে। সেক্ষেত্রে আমরা এটাকে বলছি কো প্যাকেজিং, আরেকটা বলছি ইন্ডিপেন্ডেন্ট প্যাকেজিং। তো আমরা এই জায়গাটাতে মাথায় রাখি যে এই যে ভেসিকলের মধ্যে সারফেসে যে এমবেডেড অবস্থায় যে আমাদের পাম্প থাকছে বা চ্যানেল থাকছে, এই চ্যানেলগুলো কিন্তু ভেরি মাচ স্পেসিফিক টু দেয়ার নিউরোট্রান্সমিটার। গ্লুটামেট মানে গ্লুটামেটই ঢুকবে, তার ভিতরে অ্যাফিনিটি থাকে এই চ্যানেলগুলোর সাথে। সো সাধারণত একটা চ্যানেল দিয়ে একই ধরনের নিউরোট্রান্সমিটার রিলিজ হয়। কিছু ব্যতিক্রম আছে, যেমন কিছু চ্যানেল দিয়ে গাবা এবং গ্লাইসিন ঢুকতে পারে একসাথে। গাবাও ঢুকছে, গ্লাইসিনও ঢুকছে, এটা ব্যতিক্রম কিছু আছে। মোস্ট অফ দ্য কেসে দেখা গেল যে যদি একটা ভেসিকল আমাদের মোর দ্যান ওয়ান টাইপ নিউরোট্রান্সমিটার ক্যারি করে, তাহলে ওটার জন্য আলাদা অ্যান্টিপোর্টার চ্যানেল থাকবে। সেক্ষেত্রে মনে করি এই একটা ভেসিকলে আর একটা চ্যানেল আছে, আর একটা চ্যানেল, এই চ্যানেল দিয়ে কি হচ্ছে আমাদের ওই সেম ওয়েতে কেউ কিছু বের হচ্ছে আর কেউ ঢুকছে, এটা আমরা বলতে পারবো। এটাকে আমরা বলছি কো প্যাকেজিং। কো মানে বুঝতেছি একসাথে হবে, তার মানে ভিন্ন চ্যানেল দিয়ে আমরা যদি মনে করি যে এটা হচ্ছে আমাদের গ্লুটামেট, তার মানে গ্লুটামেট ঢুকবে, আর এটা হচ্ছে আমাদের যদি বলি গাবা, তাহলে গাবা ঢুকবে। ওকে, তার মানে ভেসিকল কয়টা? একটা। তাহলে আমরা কি বললাম, অধিকাংশ ভেসিকলে সিঙ্গেল টাইপ অফ ভেসিকল, সিঙ্গেল টাইপ অফ নিউরোট্রান্সমিটার ঢোকে, যেটাকে আমরা বলছি ইন্ডিপেন্ডেন্ট সেপারেট ভেসিকল, সেপারেট নিউরোট্রান্সমিটার। এগুলো নিয়ে আমরা আলাপ করেছি। এখন আমাদের মেন ফোকাসিং পয়েন্ট যেহেতু ভেসিকল, আমাদের নিউরোট্রান্সমিটার লোডিং বা প্যাকেজিং অথবা আমরা বলছি, তাহলে আমরা মডেল হলো কি কো প্যাকেজিং মডেল, আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্যাকেজিং মডেল বা কো লোডিং মডেল, ইন্ডিপেন্ডেন্ট লোডিং মডেল। এখন আমরা এটা নিয়ে বললাম, এখন হচ্ছে লোডিংটা কিভাবে হয় সেটা আমাদের এখন আলোচনার বিষয়। তো আমরা সেই আলোচনায় চলে যাই। তাহলে আলোচনার মূল বিষয়টা যেটা, সেখানে আমরা আসবো এখন। তারপরে কিভাবে প্রভাবিত হয়, কারা কারা প্রভাবিত করে সেটা নিয়ে বলবো। তাহলে এখন আমরা আসি যে এই যে আমাদের মেমব্রেনের যে ভেসিকুলার মেমব্রেনে এমবেডেড অবস্থায় আছে আমাদের পাম্প এবং ট্রান্সপোর্টার চ্যানেল, তাহলে এটা হচ্ছে আমাদের ইনসাইড, যেটাকে ভেসিকুলার লুমেন পার্ট বলতেছি, আর এটা হলো আউটসাইড, যেটাকে আমরা বলছি সাইটোপ্লাজম বা সাইটোসল। এই এখন আমরা জানি যে নর্মাল অবস্থায় যখন নিউরোট্রান্সমিটার তৈরি হচ্ছে, তখন স্বাভাবিকভাবে বাইরের দিকে অর্থাৎ সাইটোপ্লাজমে বা সাইটোসলে আমাদের নিউরোট্রান্সমিটার পরিমাণ বেশি, ভিতরে কম বা নাই, 0 থেকে শুরু। এখন ঘটনাটা কি, যেহেতু এটা কনস্টিটিউটিভ, তার মানে সব সময় অ্যাক্টিভ, তার মানে এই ভিএটি পেজ যখনই অ্যাক্টিভেট হচ্ছে তখনই এটি পেজ অ্যাক্টিভিটি শো করছে। তার মানে এটিপিকে আমাদের এডিপিতে কনভার্ট করে এখান থেকেই এনার্জি তৈরি করছে। এই এনার্জির কারণে আমাদের বাইরে আছে কি, বাইরে আছে প্রোটন। আমাদের নর্মাল অবস্থায় বলে নিই, নর্মাল অবস্থায় আমাদের ভেসিকলের ইন্টারনাল যে ইনসাইড নেচার, এটাও কিন্তু অ্যাসিডিক। আর এই আমাদের সাইটোসল বা সাইটোপ্লাজমিক নেচার, এটা উইকলি বেসিক, অর্থাৎ এটা পিএইচ হলো থাকে 7.2, আর এটা নর্মাল অবস্থায় পিএইচ থাকে মোটামুটি 5.5 থেকে 6-এর ভিতরে। তার মানে ভিতরে নর্মালি আমাদের প্রোটনের পরিমাণ নর্মালি বেশি থাকে।
কারণ অ্যাসিডিক কন্ডিশন। হ্যাঁ, এরকম আছে। এখন নর্মালি অ্যাসিডিক কন্ডিশন, তাহলে যখনই এই এটিপিএইচ বিএটিপিএইচ অ্যাক্টিভেশনের মাধ্যমে এনার্জি তৈরি হলো এবং এনার্জির মাধ্যমে যে এখানে গ্রেডিয়েন্ট হয়ে আছে, বাইরে প্রোটন কম ভিতরে বেশি, তার মানে এই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের কারণে এনার্জির মাধ্যমে তারা এই প্রোটনগুলো ভিতরে ঢুকবে। তাহলে প্রোটনগুলো ভিতরে ঢুকছে, তাহলে এই প্রোটনগুলো যখন ভিতরে আসছে তখন ভিতরে প্রোটনের পরিমাণ বাড়ছে, অর্থাৎ লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশন দিকে যাচ্ছে উইথ দ্য হেল্প অফ এনার্জি, এটিপি সরাসরি। তাহলে এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তাহলে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে বাইরের থেকে ভিতরের দিকে প্রোটনগুলো ঢুকছে। তাহলে প্রোটন যখন এখানে বেশি হবে তখন এইটার এই ইন্টারনাল অ্যাসিডিক কন্ডিশনটা আরো বেশি অ্যাসিডিফাই হবে। তার মানে ভিতরের কন্ডিশনটা একেবারে হয়ে গেল কি আমাদের অ্যাসিডিক। হ্যাঁ, অ্যাসিডিক হলো, হাইলি অ্যাসিডিক। হাইলি অ্যাসিডিক বলতে আমাদের এটা কত থেকে কত পারে এরকম নয় 1 2 3 হবে, কারণ এটা সেলুলার কন্ডিশন। সো এখানে এত পিএইচ কম হওয়ার কথা না। এখানে সাধারণত এই কন্ডিশনে 5 থেকে আমাদের 5.5 এরকম হতে পারে। নর্মালি থাকে 5.5 থেকে 6, আর যখন বেশি প্রোটন ঢুকবে তখন 5 থেকে 5.5 হবে। তার মানে মোর অ্যাসিডিক হবে। যখন মোর অ্যাসিডিক হবে, এখন এখানে কি আছে? ভিতরের দিকে প্রোটনের পরিমাণ বেশি, বাইরের দিকে কম। তাহলে এখানে প্রোটনের কন্ডিশন, কেমিক্যালি এখানে প্রোটন বেশি, এটা একটা কন্ডিশন তৈরি হচ্ছে। তার মানে একটা কেমিক্যাল গ্রেডিয়েন্ট এখানে তৈরি হয়েছে। আর এখানে কি আছে? প্রোটনের পজিটিভ চার্জ, তাহলে পজিটিভ চার্জের পরিমাণ ভিতরে বেশি, বাইরে কম। তাহলে চার্জেরও একটা ডিফারেন্স হচ্ছে। তাহলে দুই ধরনের একটা পার্থক্য তৈরি করছে। যখন অ্যাসিডিক কন্ডিশন তৈরি হচ্ছে ভিতরে, মোর অ্যাসিডিক কন্ডিশন, তখন এখানে একটা কন্ডিশন তৈরি হচ্ছে যেটাকে আমরা বলছি ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট, আর একটা হলো মানে চার্জের ডিফারেন্স, আর একটা হলো কেমিক্যাল। তার মানে ভিতরে প্রোটন বেশি, কেমিক্যাল। তাহলে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট ভিতরে তৈরি হচ্ছে। তাহলে টোটাল ভিতরে যখন ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট হচ্ছে, ভিতরে বলতে আমাদের মেমব্রেনে। তাহলে মেমব্রেনে কি হলো? ইলেকট্রোকেমিক্যাল একটা গ্রেডিয়েন্ট তৈরি হলো, পার্থক্য তৈরি হলো, একটা প্রভাব তৈরি হলো। প্রভাবটা কিসের মাধ্যমে হলো? একটা হলো প্রোটন ইনসাইড দ্য সেল, প্রোটনের পরিমাণ বেশি, তার মানে কেমিক্যাল গ্রেডিয়েন্ট হলো। আর পজিটিভ চার্জের পরিমাণ ভিতরে বেশি, বাইরে কম। তখন এখানে একটা চার্জের গ্রেডিয়েন্ট তৈরি হলো। তার মানে একটা ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট, একটা কেমিক্যাল গ্রেডিয়েন্ট। তখন আমরা বলছি ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট। এই জায়গাগুলোতে আমাদের ক্লোরিন বা ক্লোরাইড আয়ন এবং সোডিয়াম আয়নও ভূমিকা রাখে, কিছু পরিমাণ যাওয়া আসা করে এখানে ভূমিকা রাখে এই আয়ন গ্রেডিয়েন্টটাকে করার জন্য। কিন্তু মূলত মূল ভূমিকা পালন করে হচ্ছে আমাদের প্রোটন, অর্থাৎ এই হাইড্রোজেন আয়ন। ওকে, তাহলে এই যে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট হলো, এর প্রভাবে আমাদের এই যে অ্যান্টিপোর্টার চ্যানেল, অ্যান্টিপোর্টার চ্যানেলটাকে অ্যাক্টিভ করে দেয়। তাহলে অ্যান্টিপোর্টার চ্যানেলটা কিন্তু সবসময় এটার মতো সবসময় ওপেন, সবসময় ধীরে ধীরে কাজ করছে এরকম না। এটা কনস্টিটিউটিভ, বাট এটা ইনডিউসিবল, অর্থাৎ তাকে কেউ এসে ইনডিউস করবে। তাহলে একে প্রভাবিত করলো কে? এই ট্রান্সপোর্টার চ্যানেলটাকে বা অ্যান্টিপোর্টার চ্যানেলটাকে প্রভাবিত করলো ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট। ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টটা কিভাবে তৈরি হলো? এই যে এটিপি ভেঙে এনার্জি তৈরি হচ্ছে, সেই এনার্জির মাধ্যমে প্রোটন ভিতরে ঢুকেছে, ভিতরের অংশটা অ্যাসিডিফাই হয়েছে মোর, এইটার ফলে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে। এই গ্রেডিয়েন্টটা এই আমাদের নিউরোট্রান্সমিটার এবং প্রোটনের যে অ্যান্টিপোর্টার চ্যানেল, এই চ্যানেলটাকে তখন অ্যাক্টিভ করবে, ইনডিউস করবে। হ্যাঁ, তাহলে এই চ্যানেলের নামটা কি হচ্ছে? নিউরোট্রান্সমিটার প্রোটন চ্যানেল। এই চ্যানেলটাকে আমরা বলতে পারবো, আমরা যেহেতু রেড কালার দিয়ে দেখাচ্ছি, সো নিউরোট্রান্সমিটার, এবং আমরা প্রোটনটাকে গ্রিন কালার দিয়ে দেখাচ্ছি, সো এটা বলি। এটাকে আমরা ইজিলি চ্যানেল বলতে পারবো। আমরা নিউরোট্রান্সমিটার, প্রোটন, অ্যান্টিপোর্টার বলতে পারবো, কারণ অ্যান্টিপোর্টারটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। আর যে কারণ একটা ভিতরে যাচ্ছে, একটা বাইরে বেরোচ্ছে, আমরা এটাকে সিম্পলি বলতে পারবো নিউরোট্রান্সমিটার
ট্রান্সপোর্টার। সিম্পলি বলতে পারবো ট্রান্সপোর্টার। ওকে, এটা এখন ঘটনা যেটা হচ্ছে, ভিতরে কিসের পরিমাণ বেশি? প্রোটনের পরিমাণ বেশি। এখন প্রোটন বের হবে, আর বাইরে কিসের পরিমাণ বেশি? বাইরে আমরা বলেছি বাইরে হলো আমাদের নিউরোট্রান্সমিটার পরিমাণ বেশি। এখন এই নিউরোট্রান্সমিটারের কারণ বেশি, তাহলে যত এটা ঘটনাটা ঘটতে আছে ধীরে ধীরে কিন্তু শুরু হয়ে গেছে, কারণ প্রথম থেকে এটা অ্যাক্টিভ আছে, আর এখানে গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল, এবং তারা এই চ্যানেলটাকে অ্যাক্টিভেট করছে। এখান থেকে কি হচ্ছে, তাহলে আমাদের প্রোটন বের হচ্ছে, প্রোটন বাইরে বের হচ্ছে, আর ভিতরে কে ঢুকছে? ভিতরে ঢুকছে নিউরোট্রান্সমিটার, ভিতরে ঢুকছে নিউরোট্রান্সমিটার। ধীরে ধীরে এই ঘটনাটা চলছে কার মাধ্যমে? এটা হচ্ছে আমাদের ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের ইনফ্লুয়েন্সে। তাহলে এখানে কি ডিরেক্ট এনার্জি কাজ করছে? না, এখানে ইনডিরেক্ট এনার্জি কাজ করছে। তো ইনডিরেক্ট এনার্জি কাজ করছে এবং এটা কিন্তু ধীরে ধীরে গ্র্যাজুয়ালি ভিতরের দিকে প্রবেশ করছে। তাহলে একটা সময় কি হবে? একটা সময় ভিতরের দিকে বেশি হবে। ভিতরের দিকে যখন বেশি হবে তাহলে বাইরের দিকে আমাদের নিউরোট্রান্সমিটার কমবে, আর এই গ্রেডিয়েন্টের ফলে যখন লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশন দিকে যাবে, কারণ এটাকে এই ভিতরের যে কন্ডিশন এটা নিউরোট্রান্সমিটার দিয়ে ভরে যাবে, স্যাচুরেটেড হয়ে যাবে। এমন না যে ইকুইলিব্রিয়াম স্টেটে আসো থেমে গেল, এরকম না। বেসিক্যালটা কি হবে? একদম স্যাচুরেটেড হয়ে যাবে। তার মানে ওই সময়ে লো থেকে হাইয়ের দিকে যাবে কার মাধ্যমে? ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের মাধ্যমে। নর্মালি হাই থেকে লোতে যাচ্ছে, গ্র্যাজুয়ালি যাচ্ছে, যেতে যেতে এক সময় এদিকে বেশি হয়ে গেছে, আর আমাদের সাইটোসলে নিউরোট্রান্সমিটার পরিমাণ কম। তার মানে লো থেকে হাই তখন যাবে, তখন এই কন্ডিশনটাকে আমরা বলছি যে এটা হলো সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ওকে, এখানে গ্রেডিয়েন্ট হচ্ছে ইলেকট্রিক্যাল এবং কেমিক্যাল গ্রেডিয়েন্ট, আর এটার ফলে একদম যখন ভিতরে আমাদের নিউরোট্রান্সমিটার পরিমাণ বেশি, বাইরের দিকে কম, তখন লো থেকে হাইটের দিকে যাওয়া এবং এটাকে স্যাচুরেটেড স্টেটে নিয়ে যাওয়া। এই স্টেজে আমাদের সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কাজ করছে, কারণ এখানে সরাসরি এনার্জি কাজ, এটিপি কাজ করছে না। এটিপির ফলে প্রভাবিত হয়ে যেই যে আমাদের ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট হলো এর মাধ্যমে হচ্ছে। ওকে, তার মানে এখন কি হলো? মূলত এটা যখনই এই ভেসিকলটা ম্যাচিউর হয়েছে, এর মেমব্রেনে যখন এমবেডেড হয়েছে আমাদের এই ভিএটিপেজ পাম্প আর আমাদের নিউরোট্রান্সমিটার প্রোটন পাম্প, নিউরোট্রান্সমিটার এবং প্রোটন যে অ্যান্টিপোর্টার বা ট্রান্সপোর্টার চ্যানেল যখন এমবেডেড হয়েছে, তখন থেকে কিন্তু আমাদের এটা টার্মিনালে আসার পর থেকে এই বাইরে নিউরোট্রান্সমিটার যখনই তৈরি হচ্ছে, তারপরে এরা ধীরে ধীরে প্রবেশ করছে। তো প্রবেশ করার অন্যতম হলো এই প্রোটন পাম্প অ্যাক্টিভেশন হবে, এখানে এনার্জি তৈরি হবে, এর ফলে প্রোটনটা বাইরে থেকে ভিতরে ঢুকবে, ভিতরের কন্ডিশনটা অ্যাসিডিফাই হবে। এই অ্যাসিডিক কন্ডিশনের কারণে আমাদের এখানে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট হবে, এর প্রভাবে এই যে নিউরোট্রান্সমিটার এবং প্রোটন যে অ্যান্টিপোর্টার চ্যানেল এটা অ্যাক্টিভেট হবে, ফলে ভিতর থেকে প্রোটন বের হবে আর বাইরের থেকে নিউরোট্রান্সমিটার ভিতরে লোড হবে। হ্যাঁ, এইটাকে আমরা বলছি লোডিং, এটাকে আমরা বলছি প্যাকেজিং, এটাকে আমরা বলছি স্টোরেজ। ওকে, এখন বিষয় হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটবে, এই ঘটনাটা আমাদের এই যে ট্রান্সপোর্টার, এই ট্রান্সপোর্টার চ্যানেলগুলো আমি বলেছি যে নিউরোট্রান্সমিটার অনুযায়ী ট্রান্সপোর্টার চ্যানেলগুলো কিন্তু আলাদা। আমরা যদি মোনো অ্যামিন ট্রান্সপোর্টারের কথা বলি, আমরা জাস্ট একটু কিছু নিউরোট্রান্সমিটার চ্যানেলের কথা বলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে বিষয়টা হচ্ছে আমরা এখন দেখি, যেমন ধরি যে ভাস্কিউলার মোনো অ্যামিনো ট্রান্সপোর্টার চ্যানেল। তার মানে এটার কথা যদি বলি যে এখানে একটা চ্যানেল আছে, এই চ্যানেলটার নাম হলো ভিএমএটি, ভিম্যাট মনে করি। তাহলে এই চ্যানেল দিয়ে কি কি ঢুকবে? এই চ্যানেল দিয়ে আমাদের ঢুকবে ডোপামিন, আমাদের ঢুকবে নর অ্যাড্রেনালিন, আমাদের ঢুকবে অ্যাড্রেনালিন, আমাদের এখান থেকে ঢুকতে পারবে হিস্টামিন, কিন্তু ঢুকতে পারবে সেরোটোনিন, এগুলা ভাস্কিউলার মোনো অ্যামিন ট্রান্সপোর্টার চ্যানেল, এই চ্যানেল দিয়ে ঢুকতে পারবে। এখন কথা হলো যে এই একটা চ্যানেল দিয়ে এতগুলো কেন? বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা হচ্ছে যে এটা যদি ডোপামিনার্জিক নার্ভ হয়, নার্ভ এন্ডিং হয়, তাহলে এই ট্রান্সপোর্টারে এখানে এই ভিএমএটি আছে ট্রান্সপোর্টার, এবং এটা দিয়ে ডোপামিন ঢুকতেছে।
হুম, যদি এটা একটা সিম্প্যাথেটিক নার্ভের টার্মিনাল হয়, তাহলে দেখা হলো যে এখান থেকে কি ঢুকতেছে, এখানে তৈরি হচ্ছে নরঅ্যাড্রিনালিন, এখান থেকে নরঅ্যাড্রিনালিন ঢুকছে, অথবা এখান থেকে যদি হিস্টামিনার্জিক নিউরন হয় তাহলে এখান থেকে হিস্টামিন ঢুকতেছে। হ্যাঁ, এই জন্য এই চ্যানেলটার নাম হলো, যেহেতু মনোঅ্যামিন থেকে এগুলো তৈরি, যেমন আমরা জানি ডোপামিন টাইরোসিন থেকে আসছে, মানে এই যে নরঅ্যাড্রিনালিন সেটাও টাইরোসিন থেকে আসছে বা ফিনাইলঅ্যালানিন থেকে। হ্যাঁ, এখন আমরা যদি হিস্টিডিন বলার কথা বলি, হিস্টিডিন থেকে আসছে হিস্টামিন। সেরোটোনিন যদি কথা বলি, যে আমাদের ট্রিপ্টোফ্যান থেকে আসছে। তার মানে একটা মনো অ্যামিন, একটা সিঙ্গেল অ্যামিনো অ্যাসিড থেকে আসছে। এই জন্য এই যে চ্যানেল, এই চ্যানেলগুলো আমাদের দিয়ে ইজিলি ঢুকতে পারে। তাহলে আমাদের কি চ্যানেল, এইগুলো ঢোকার জন্য যে ট্রান্সপোর্টার চ্যানেলের নাম কি? হ্যাঁ, বিম্যাট, অর্থাৎ ভাস্কুলার মোনো অ্যামিনো ট্রান্সপোর্টার চ্যানেল। ওকে, এখানে ভিম্যাট 1, 2 আছে, বেসিক্যালি আমাদের 2টা ব্রেনে থাকে। হ্যাঁ, তো ওই অত ডিটেলস আমরা ওইদিকে যাচ্ছি না। এরপরে যদি আমরা বলি যে আমাদের গ্লুটামেট ঢুকবে, তাহলে আমরা আরেকটা চ্যানেলের কথা বলি, সে চ্যানেল হলো ভি গ্লুট। হ্যাঁ, অর্থাৎ ভাস্কুলার গ্লুটামেট ট্রান্সপোর্টার চ্যানেল। হ্যাঁ, আমরা যদি গাবাকে ঢুকানোর চেষ্টা করি, গাবা, তাহলে বুঝতেছি ভাস্কুলার গাবা ট্রান্সপোর্টার চ্যানেল। তার মানে পার্টিকুলার চ্যানেল দিয়ে কিন্তু পার্টিকুলার নিউরোট্রান্সমিটার ঢোকে। আমি আগে বলেছি যে নিউরোট্রান্সমিটারের সাথে এই ট্রান্সপোর্টার চ্যানেলের একটা পার্টিকুলার অ্যাফিনিটি আছে, যে কারণে তারা ওই চ্যানেল দিয়েই প্রবেশ করবে। তার মানে সিম্পল কথা হলো, যখনই এই ভেসিকলটা অ্যাক্টিভেট হবে, অর্থাৎ ভেসিকুলার সারফেসে মেমব্রেনে যে আমাদের এমবেডেড অবস্থায় VATPase পাম্পটা আছে, সে অ্যাক্টিভেশনের যখনই হবে, ভিতরে যখন গ্রেডিয়েন্ট তৈরি হবে প্রোটনের মাধ্যমে, তখনই এই চ্যানেলটা অ্যাক্টিভেট হবে। যখন অ্যাক্টিভেট হবে, তার করসপন্ডিং নিউরোট্রান্সমিটার তার দ্বারা আকৃষ্ট হবে। হ্যাঁ, দিয়ে ওই চ্যানেল দিয়ে ভিতরে ঢুকবে। তো ঢুকতে গেলে কি হবে? প্রোটন বের হবে, নিউরোট্রান্সমিটার ঢুকবে। প্রোটন বের হবে, নিউরোট্রান্সমিটার ঢুকবে। এখন প্রোটন বের হবে, কয়টা প্রোটন বের হবে? এই বিষয়টা যদি আমরা বলি, তাহলে আমাদের বলতে হবে হ্যাঁ, যে যেগুলো একেবারে সিঙ্গেল অ্যামিনো অ্যাসিড, ইটসেলফ অ্যামিনো অ্যাসিড এবং নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে। যেমন আমরা বলতে পারবো গ্লুটামেটের কথা বলতে পারবো, যেমন আমরা গাবার কথা বলতে পারবো, হ্যাঁ, যেমন আমরা গ্লাইসিনের কথা বলতে পারবো। হ্যাঁ, এগুলো একেবারে ইটসেলফ ইজ অ্যামিনো অ্যাসিড এবং নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে। এইগুলোর জন্য যেটা হবে, এই চ্যানেল দিয়ে, ট্রান্সপোর্টার অ্যান্টিপোর্টার চ্যানেল দিয়ে আমাদের যেটা হবে, একটা প্রোটন বের হবে। হ্যাঁ, সিঙ্গেল প্রোটন, অর্থাৎ একটা হাইড্রোজেন বের হবে, আর সেখান দিয়ে একটা নিউরোট্রান্সমিটার ঢুকবে। আর অন্য ক্ষেত্রে, হ্যাঁ, যেমন আমরা যদি বলি অ্যাসিটাইলকোলিন, আমরা যদি বলি হিস্টামিন, আমরা যদি বলি সেরোটোনিন, হ্যাঁ, এইগুলোর ক্ষেত্রে হ্যাঁ দুটো। হ্যাঁ, তাহলে এখানে আমরা একটার কথা বলি, সিঙ্গেল। আর যখন অন্যগুলোর ক্ষেত্রে আমরা এখানে বলে ফেলি, যেমন সেরোটোনিনের কথা বললাম, আমরা হিস্টিডিনের কথা বললাম, হিস্টামিনের কথা বললাম, আমরা ডোপামিনের কথা বলতে পারি, আমরা অ্যাসিটাইলকোলিনের কথা বলতে পারি। এগুলোর ক্ষেত্রে যেটা হবে, আমাদের দুটো প্রোটন বের হবে। হ্যাঁ, প্রোটন বের হবে কয়টা? দুইটা। আর নিউরোট্রান্সমিটার এখানে ঢুকবে, নিউরোট্রান্সমিটার ঢুকবে। ওকে, এই হচ্ছে আমাদের বেসিক নিউরোট্রান্সমিটার অনুযায়ী আমাদের ট্রান্সপোর্টার চ্যানেলের নাম এবং তাদের বের হওয়ার পদ্ধতি। তাহলে এটা হচ্ছে কনস্টিটিউটিভ প্রোটন পাম্প, এটা হচ্ছে ইনডিউসিভ অ্যান্টিপোর্টার চ্যানেল। তাকে ইনডিউস করতে হবে, তাকে আগে অ্যাক্টিভেট করতে হবে, আর যখনই এটা অটোমেটিক্যালি অল টাইম কাজ করতেছে, অল্প অল্প করে ঢুকছে, এবং আমরা জানি যে এটার ভিতরে অ্যাসিডিক কন্ডিশন, নর্মাল অবস্থায় প্রোটন বেশি, আরও প্রোটন যখন ঢুকছে তখন এখানে একটা গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, এটার ফলে এই ঘটনাটা ঘটছে, আমরা যেটা বারবার বলার চেষ্টা করছি। ওকে, এখন যে বিষয়টা, কখন লোডিং বেশি হবে, কখন লোডিং কম হবে,
কারা কারা এদেরকে প্রভাবিত করে, হ্যাঁ, সেই বিষয়গুলো যদি আমরা বলি তাহলে আমাদের বলতে হবে একটা হলো কনসেন্ট্রেশন অফ দ্য নিউরোট্রান্সমিটার। নিউরোট্রান্সমিটার কনসেন্ট্রেশন যদি প্রোডাকশন যদি বেশি হয় তাহলে ভিতরে লোডিং বেশি হবে, কনসেন্ট্রেশন বাইরে যদি বেশি হয় তাহলে ভিতরের দিকে বেশি ঢুকবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। যদি এটিপি, কারণ আমরা কি জানি এই প্রোটন পাম্পটাকে অ্যাক্টিভেট করার জন্য এনার্জি দরকার, কারণ এটিপিএজ প্রোটিন ইন নেচার পাম্প। তাহলে এই এটিপির কন্ডিশন, এটিপির কনসেন্ট্রেশন বা এটিপির পরিমাণ যদি কম থাকে আমাদের সেলের সাইটোপ্লাজমে অর্থাৎ নার্ভের এন্ডিংয়ে, তাহলে কিন্তু আমাদের নিউরোট্রান্সমিটার লোডিং কম হবে। তার মানে এটা এটিপি এর উপরও নির্ভর করে। আমাদের বিভিন্ন ধরনের ইয়ার কথা বললাম, সোডিয়াম ক্লোরাইড, এরাও কিন্তু আমাদের ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টকে প্রভাবিত করে। তাহলে এই আয়ন কনসেন্ট্রেশনেও কিন্তু এই লোডিং প্রসেস প্রভাবিত হতে পারে। এছাড়া আর কি হতে পারে? এছাড়া আমাদের যে অ্যামাউন্ট অর্থাৎ নাম্বার অফ এমবেডেড ট্রান্সপোর্টার চ্যানেল, হ্যাঁ, এটাও একটা ফ্যাক্টর। যত বেশি এমবেডেড ট্রান্সপোর্টার চ্যানেল থাকবে তত বেশি কুইকলি ঢুকতে পারবে, এটা একটা বিষয়। এছাড়া আমরা প্রথম দিকে বলার চেষ্টা করছিলাম যে এদের মেমব্রেনে আমাদের আরও কিছু রেগুলেটরি প্রোটিন থাকে, ভাস্কুলার আমাদের যে প্রোটিন, হ্যাঁ, নিউরোট্রান্সমিটার ভাস্কুলার প্রোটিন, হ্যাঁ, এইগুলো স্ন্যাপ প্রোটিন, VH2A, বিভিন্ন ধরনের প্রোটিন থাকে, তাদের দ্বারাও কিন্তু এটা লোডিংটা রেগুলেট হতে পারে। তার মানে আরও বিভিন্ন ওয়েতে এগুলো রেগুলেশন হতে পারে। এছাড়া আমরা জানি যে নিউরো ট্রান্সমিটারগুলো তৈরি হয় কোথায়? এই নার্ভ এন্ডিংয়ে অধিকাংশ। এখানে যদি এনজাইমের পরিমাণ ঘাটতি হয় তাহলে, অর্থাৎ প্রোডাকশন যদি কম হয়, সেক্ষেত্রেও আমাদের এটা ব্যাপার হতে পারে। রিসাইক্লিং যদি প্রপারলি না হয় তাহলে সেক্ষেত্রে হতে পারে। বিভিন্ন ফ্যাক্টর এদেরকে প্রভাবিত করতে পারে। ওকে, সো আমরা এখন বিষয়টা শেষ করব। সব মিলিয়ে নিউরোট্রান্সমিটার লোডিং বা নিউরোট্রান্সমিটার প্যাকেজিং বা নিউরোট্রান্সমিটার স্টোরেজ, এটা আমাদের কোথায় হয় বলি আমরা? সাইন্যাপটিক ভেসিকলে। ভেসিকল লার্জ হতে পারে, স্মল হতে পারে। এই একটা নিউরোট্রান্সমিটার ভেসিকলের ভিতরে সিঙ্গেল টাইপ অফ নিউরোট্রান্সমিটার থাকে, এটাই মোস্টলি কমন। কিছু কিছু নিউরোট্রান্সমিটার ভেসিকল আছে যার ভিতরে আমাদের একের অধিক টাইপ অফ নিউরোট্রান্সমিটার থাকতে পারে, যেটাকে আমরা বলছি কো ট্রান্সমিশন। যখন হয় তখন এই ঘটনাটা, সেক্ষেত্রে আমরা দেখব যে ওই ভেসিকলের মেমব্রেনে 2 টাইপস অফ ট্রান্সপোর্টার আছে, হ্যাঁ, বা আরও টাইপস অফ ট্রান্সপোর্টার আছে। তাহলে মেন কারিগর হলো আমাদের VATPase, অর্থাৎ ভ্যাকুলার ATPase পাম্প। এটা অ্যাক্টিভেশনের মাধ্যমে আমাদের প্রোটন ভিতরে ঢুকে ভিতরে অ্যাসিডিক কন্ডিশন তৈরি হয়, মোর অ্যাসিডিক কন্ডিশন। এটার ফলে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হয় থ্রু আউট দ্য সেল অফ দ্য ভেসিকল। আর এটার প্রভাবে আমাদের অ্যান্টিপোর্টার, যে নিউরোট্রান্সমিটার অ্যান্ড প্রোটন অ্যান্টিপোর্টার চ্যানেল অ্যাক্টিভেট হয়, ফলে প্রোটন ভিতর থেকে বাইরের দিকে বের হয়, আর বাইরের থেকে নিউরোট্রান্সমিটারগুলো ভিতরের দিকে লোড হয়। এটাকে আমরা বলছি লোডিং প্রসেস। আমরা আরও বললাম যে বিভিন্ন ধরনের নিউরোট্রান্সমিটারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের নিউরোট্রান্সপোর্টার, আমাদের প্রোটিন আছে, চ্যানেল আছে, যে চ্যানেলগুলো দিয়েই আমাদের কিন্তু নিউরোট্রান্সমিটার ভিতরে প্রবেশ করে। পার্টিকুলার চ্যানেলের জন্য পার্টিকুলার নিউরোট্রান্সমিটার। এই হচ্ছে ওভারঅল মোটামুটি আমাদের লোডিং প্রসেস। সবাইকে ধন্যবাদ।